পাখিরাও কথা বলে নিজের ভাষায়। সদ্য ভূমিষ্ঠ নবজাতক কান্না দিয়ে শুরু করে তার সংগ্রামী জীবনের পথ চলা। একসময় সে কথা বলতে শেখে, নিজের অস্তিত্ব আর অধিকারের কথা বলতে শেখে তার মায়ের ভাষায়। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের এ অঞ্চলের কৃষক, মজুর, জেলে, তাঁতি সবাই বাংলায় কথা বলে। বাংলা সাহিত্যের স্বর্ণযুগের সূচনা হয় এ সময়। রবীন্দ্র, নজরুল, বেগম রোকেয়া, জসিমউদ্দিন আরও অনেক বিখ্যাত সাহিত্যিকের সাহিত্য সাগরে ডুবে থাকত বাংলা ভাষাভাষী মানুষ। কিন্তু 1947-এ ভারত বিভাগের ঠিক পরেই আকস্মিক এক সিদ্ধান্তে ভেঙে যেতে থাকে বিশ্বাসে গড়া পাকিস্তানের জাতীয় ঐক্যের প্রাচীর। উভয় পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষাকে বিলুপ্ত করার হীন ষড়যন্ত্র শুরু করে তারা। বাঙালি লেখক, বুদ্ধিজীবী, বিশেষ করে ছাত্র, এমনকি আপামর মানুষের দাবিকে উপেক্ষা করে এনভেলপ, পোস্টকার্ড এবং ডাকটিকিট সহ সর্বত্র ইংরেজি এবং উর্দু ভাষা ব্যবহার করে পাকিস্তানি শাসক চক্র। সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলার কোনো ঠাঁই হয় না তাতে। এরপর ভাষার দাবিতে ক্রমশ উত্তপ্ত হতে থাকে পূর্ববঙ্গ। সবকিছুতে বাংলা চাই, উর্দুর সাথে বিরোধ নাই। প্রথম দিকে বাঙালিদের স্লোগান ছিল এরকম। পরবর্তীতে 48-এর 19শে মার্চ রেস কোর্সে এবং 21শে মার্চ কার্জন হলের ভাষণে পাকিস্তানের কায়েদে আজম উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ ছাত্ররা নো নো বলে প্রতিবাদ জানায়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একদিকে বুদ্ধিজীবী ছাত্র জনতার আন্দোলন, অন্যদিকে নুরুল আমিন, খাজা নাজিমউদ্দিন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রী লিয়াকত আলী উর্দু প্রতিষ্ঠার তৎপরতা চলতে থাকে পর্দার আড়ালে। রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 1951 সালটি 52-র 21শে ফেব্রুয়ারির জন্য যেন প্রস্তুতি নিচ্ছিল। কাঠখড়ি জোগাড় করাই ছিল, তাতে ম্যাচ কাঠি জ্বালিয়ে দিলেন খাজা নাজিমউদ্দিন। 27শে জানুয়ারি 1952 সাল তিনি পল্টনের জনসভায় নির্লজ্জভাবে ঘোষণা দিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হতে যাচ্ছে আর পাকিস্তান হবে একটি ইসলামী রাষ্ট্র। তার এই বক্তব্যের পর ভাষা আন্দোলনে যুক্ত হয় নতুন মাত্রা। মৌলানা ভাসানী ভাষা আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন। আরও জোরদার হতে থাকে এই আন্দোলন। 21শে ফেব্রুয়ারি পূর্ববঙ্গ আইন পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনে আইন পরিষদ ঘেরাও করার সিদ্ধান্ত নেয় ছাত্র জনতা। ভয় পেয়ে যায় পাকি প্রশাসন। 20শে ফেব্রুয়ারি থেকে ঢাকা শহরে 1 মাসের জন্য 144 ধারা জারি করে সরকার। ওই রাতেই সংগ্রাম পরিষদের বৈঠকে 144 ধারা ভঙ্গের বিপক্ষে মত দেন অনেক নেতা। পক্ষে ছিলেন 3 জন, অলি আহাদ, আব্দুল মতিন ও গোলাম মাওলা। মজার ব্যাপার হলো, সভাপতি বললেন পরদিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ছাত্রসভায় সংগ্রাম পরিষদের গৃহীত সিদ্ধান্ত যদি বাতিল হয় তাহলে সংগ্রাম পরিষদ স্বতঃস্ফূর্তভাবে বিলুপ্ত হয়ে যাবে। রাষ্ট্রভাষার দাবিকে এভাবেই নিয়তির হাতে ছেড়ে দেয়া হলো। পরদিন 21শে ফেব্রুয়ারি সকাল থেকে 2-1 জন করে ছাত্র জমায়েত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আর্টস বিল্ডিং, পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমতলায়। সভা শুরু হলে সর্বদলীয় সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শামসুল হক, কাজী গোলাম মাহবুব, খালেক নেওয়াজ খান, হেদায়েত হোসেন সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গের বিপক্ষে যুক্তি দেখাতে থাকেন। কিন্তু ভাষার দাবিতে উত্তেজিত ছাত্রদের প্রতিবাদে তারা বিভ্রান্ত হয়ে পড়েন। অতঃপর সিদ্ধান্ত হয় 10 জনের ছোট ছোট দলে মিছিল বের করে পথে নামতে হবে। লক্ষ্য অধিবেশন হল। তখন থেকে শুরু হয় ছাত্রদের উপর পুলিশের ক্রমাগত কাঁদানে গ্যাস বর্ষণ, লাঠিপেটা আর গ্রেপ্তার। আমতলার সভায় ছাত্রীদেরও অংশগ্রহণ ছিল। এদের মধ্যে সাফিয়া খাতুন, রওশন আরা বাচ্চু, সুফিয়া ইব্রাহিম, নার্গিস বেগম, শামসুন নাহারের নাম জানা যায়।